আচ্ছা, তো এখন নর্মালি হচ্ছে যে আমরা জাস্ট সিম্পলি ভাবে ধর একটা নাম লিখে দিলাম। আমরা একটু মুভ টুল এবার ক্লিক করতেছি। আমাদের টাইপ টুলের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লেয়ার নিতে হয় না, দেখেন অটোমেটিক্যালি কিন্তু একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। তো এই যে যে লেখাটা আমি নিলাম, এটা হচ্ছে আমরা এটাকে বলবো হচ্ছে একটা ফন্টের স্টাইল। মানে হচ্ছে যেমন আমি যখন এদিক থেকে টাইপ টুলে আসি, টাইপ টুলে আসলে দেখেন আমার অপশন বারে কিছু অপশন আছে। তো এটা হচ্ছে আমাদের ফন্ট বার বলা হয়। কি বার বলা হয়? ফন্ট বার। ফন্ট বার। আমি যদি একটু অ্যারো চিহ্নতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার লেফট সাইডে কিছু নাম আমি দেখতে পাচ্ছি এবং রাইট সাইডে কিছু নাম আমি দেখতে পাচ্ছি। তো লেফট সাইডে যে নামগুলো আছে এটা হচ্ছে ফন্টের নেম, ফন্টের নাম। লেফট সাইডে যেমন হচ্ছে অ্যারাইল হচ্ছে ফন্টের নাম, এবং এই অ্যারাইল ফন্টের স্টাইলটা কেমন হবে সেটা হচ্ছে আপনাকে রাইট সাইডে শো করে। লাইক ধরেন এখানে একটা ফন্ট আছে যেমন হচ্ছে মার্সি ক্রাইস্টক। তো এই যে যে ফন্টটা আছে এই ফন্টটাকে যদি আপনি সিলেক্ট করেন, দেখেন আপনার ফন্টের স্টাইলটা কিন্তু এদিক থেকে চেঞ্জ হয়ে গেছে। আমি আরো চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করলে সাপোজ ধরেন যে 20 ডেজ লিটার নামে একটা ফন্ট আছে এবং ওর স্টাইলটা কেমন সেটা হচ্ছে রাইট সাইডে শো করে। তো আমি যদি ক্লিক করি দেখেন আমার ফন্টের স্টাইলটা কিন্তু সেম তেমন হয়ে গেল। অর্থাৎ এগুলো হচ্ছে কি ফন্টের এক একটা স্টাইল। ঠিক আছে, ফন্ট স্টাইল যেগুলোকে বলা হয়। আপনি এদিক থেকে ব্লাডি যে ফন্টটা আছে এটাকে সিলেক্ট করতে পারেন। এদিক থেকে বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন ফন্ট আপনার যে ফন্টটা পছন্দ আপনি সেই ফন্টটাকে এখানে নিয়ে আসতে পারেন। তো যাই হোক আমরা একদম সিম্পলি একটা ফন্ট সিলেক্ট করি, লাইক আমরা অ্যারাইল ফন্টটাকে সিলেক্ট। আচ্ছা, তো এটা ছিল আমাদের ফন্ট বার। অর্থাৎ আমি যে কোনো ফন্ট চেঞ্জ করলে আমার লেখার স্টাইলটা কিন্তু ঠিক সেইভাবেই চেঞ্জ হয়ে যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফন্টের সাব স্টাইল বলতে পারেন। এই যে রেগুলার যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্টের সাব স্টাইল। যেমন আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন এখন পর্যন্ত তারা ব্যাপারটা হয়তো বা বুঝবেন। দেখেন একটা ফন্টের কিন্তু স্টাইল থাকে, যেমন বোল্ড থাকে, ইতালিক থাকে, সেমি বোল্ড থাকে, রেগুলার থাকে, এরকম বিভিন্ন স্টাইল হয়। তো এই যে যে ফন্টটা আছে আমি যদি একটু এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করি দেখেন এই ফন্টটার কয়েকটা স্টাইল আছে, ইতালিক আছে, বোল্ড আছে, বোল্ড ইতালিক আছে, ব্ল্যাক আছে। আমি যদি এটাকে বোল্ড করি আমার লেখাটা দেখেন আগের থেকে বোল্ড হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে ইতালিক করি দেখেন আমার লেখাটা কিন্তু একটু বেঁকে গেল। অর্থাৎ এটা হচ্ছে এক একটা স্টাইল। তো যাই হোক আমি এটাকে রেগুলার। এখন আমি যদি অন্য কোনো একটা ফন্টকে চেঞ্জ করি, লাইক আমি ধরেন এদিক থেকে ব্লাডি যে ফন্টটা আছে এই ফন্টটাকে সিলেক্ট সিলেক্ট করলে আমার এই পাশে, আচ্ছা, আমার এই যে যে স্টাইলটা আছে সাব স্টাইলটা আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি দেখেন এইখানে কিন্তু শুধু নর্মাল আছে, এবার কিন্তু বোল্ড ইতালিক রেগুলার এগুলো কিন্তু নাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে সব ফন্টের যে সাব স্টাইল থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না। কিছু ফন্টের সাব স্টাইল থাকবে, কিছু ফন্টের নাও থাকতে পারে, এটাতে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে ফন্টের সাব স্টাইল থাকবে আপনি সেটা ইউজ করতে পারেন, যেটা নাই সেটা নাই, শেষ। তো যাই হোক এদিক থেকে আমরা হচ্ছে অ্যারাইল ফন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি, নিলাম। এরপরে যেটা আছে এই যে 48 পিটি, এটা হচ্ছে ফন্টের সাইজ। অর্থাৎ আপনার এই লেখাটা কত বড় হবে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এদিক থেকে ফন্টের সাইজটা দেখেন এখন 48 পিটি হয়ে আছে। আপনি যদি অ্যারো চিহ্নতে একটু ক্লিক করেন, ক্লিক করে এটাকে 60 করবেন, দেখেন এটা একটু বড় হলো। আপনি এটাকে 72 করবেন, দেখেন এটা কিন্তু আরো বড় হয়ে যাচ্ছে। এখন এইখানে সর্বোচ্চ অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি সর্বোচ্চ কত পিটি পাচ্ছেন? 72 পিটি পাচ্ছেন। এখন আপনি এই 72 পিটির উপরে যদি আরো বড় করতে চান তাহলে কি আপনি বড় করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন। কিভাবে? যেমন এখানে দেখেন টাইপ করার অপশন আছে 72, আপনি জাস্ট 72টাকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে 100 টাইপ করি এদিক থেকে জাস্ট নর্মালি ইন্টার প্রেস করি দেখেন আমার কিন্তু এটা 100 পিটি বড় হয়ে গেল। আমি সাপোজ এটাকে 150 পিটি বড় করবো, সো আমি সেম প্রসেস 150 লিখে জাস্ট ইন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে, দেখেন এটা কিন্তু 150 পিটি বড় হয়েছে এবং এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। সো এইটা গেল হচ্ছে আমাদের ফন্টের সাইজের যে ব্যাপার স্যাপার। এরপরে এইটাকেও আপনি ফন্টের স্টাইলই বলতে পারেন, সাব স্টাইল। যেমন এটা শার্প আছে, আমি যদি এটাকে নান করি দেখেন আমার লেখার একটা পরিবর্তন আসছে, খেয়াল করেন। দেখেন একটা মনে হয় খাস কাটা বা কেমন যেন একটা খাদ, একটা ভাইবস আসছে। আমি যদি এটাকে শার্প করে দিই এটা কিন্তু একদম দেখেন স্মুথ হয়ে গেছে আচ্ছা। আমি এটাকে ক্রিস্পি করতে পারি, একরকমের স্টাইল হবে। এটাকে স্ট্রং করতে পারি, একরকমের স্টাইল পাবো। এটাকে আমি স্মুথ করতে পারি, একদম স্মুথ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে জাস্ট আমাদের ফন্টের এক একটা স্টাইল। তো আমি এটাকে নান করে, নান বলতেছি সরি, মানে শার্প রাখ। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলা হয় এগুলোকে। যেমন এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট।
এখন একটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা একটা সিঙ্গেল অর্ড নিয়ে কাজ করতেছি, এটা কি একটা অর্ড না মাত্র? তো অর্ডে আসলে অ্যালাইনমেন্টটা প্রপারলি ভাবে কাজ করে না। আপনি যখন প্যারাগ্রাফ নিয়ে কাজ করবেন তখন একদম পারফেক্টলি ভাবে আপনি অ্যালাইনমেন্টটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা, আমার সাউন্ডে কি সমস্যা হচ্ছে? না না, শোনা না না যাচ্ছে। ঠিক আছে ভাই। না না ঠিক ওকে। আছে। আচ্ছা, তো এদিক থেকে হচ্ছে আমরা এই যে যে অ্যালাইনমেন্টের যে বিষয়টা দেখেন, আমি যদি লেফট অ্যালাইনমেন্টের উপর ক্লিক করি, আমি একটু মুভ তুলে আসি, সরি। তো দেখেন, আমি যদি এদিক থেকে লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করি, আমার লেখাটা এইভাবে আছে। আমি যদি এটাকে সেন্টার করি, আমার লেখাটা কিন্তু সেন্টারে আসার কথা ছিল, বাট লেখাটা দেখেন লেফট সাইডে কিন্তু সরে আসতেছে। আমি যদি এটাকে রাইট অ্যালাইনমেন্ট করি, এটা দেখেন একদম রাইট সাইডে চলে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আসলে অ্যালাইনমেন্টটা কাজ করতেছে না। তো যাই হোক, আমরা অ্যালাইনমেন্টটা দেখবো আবার পরে, যখন প্যারাগ্রাফ নিয়ে কাজ করবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কালার, অর্থাৎ আমার ফন্টের কালারটা আমি এদিক থেকে কন্ট্রোল করতে পারবো। তো আমি যদি ক্লিক করি, জাস্ট দেখেন যে কোনো কালার দিব, সেই কালারটাকে কিন্তু আমি এদিক থেকে দিতে পারতেছি। আপনার যে কালারটা পছন্দ, আপনি সেই কালারটাকে এইখানে জাস্ট লাইক আপনি আপনার মন মতো করে দিয়ে দিন। ওকে, আমরা কালার দিয়ে দিলাম। এখন আমি যদি যে কোনো একটা নির্দিষ্ট লেটারকে কালার করতে চাই, তাহলে কিভাবে করবো? জাস্ট আমি টাইপ করে থাকবো এবং এই যে এস লেটারটা আছে এটাকে এইভাবে সিলেক্ট করবো। আমি এটাকে সিলেক্ট করতে পারি, এমটাকে সিলেক্ট করতে পারি, আরটাকে সিলেক্ট করতে পারি, এটাকে সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমার যে কোনো নির্দিষ্ট লেটার আমি চাইলেই সিলেক্ট করতে পারি। সো সাপোজ আমি ধরেন যে এটাকে সিলেক্ট করলাম, এন্ড এটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে কালারটাকে চেঞ্জ করে লাইক অন্য কোনো একটা কালার রাখি। আমি ধরেন এদিক থেকে এমটাকে সিলেক্ট করলাম, এমটাকে সিলেক্ট করে আমি জাস্ট আমার মন মতো করে আরো একটা কালার এদিক থেকে নিয়ে দিলাম। দেন আমি এদিক থেকে আর্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি লাইক আমার মন মতো করে কোনো একটা কালার দিলাম। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে আপনি চাইলে আপনার মন মতো করেও কিন্তু প্রতিটা লেটারকে আলাদা আলাদা কালার করতে পারবেন। ঠিক আছে? আবার যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে কি করবেন, জাস্ট এদিক থেকে একটা কালার দিয়ে দিলে আবার একটা কালার চলে আসবে। এই ছিল হচ্ছে আমাদের কালার। তো এইটা গেল হচ্ছে আমাদের একদম সিম্পল একটা টার্মস। দেখেন হ্যাঁ, আপনার, ফন্টের উপরে কি আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো না? হ্যাঁ পারবেন। আচ্ছা, তার সিলেক্ট কি মাউসের রাইট বাটন ক্লিক করলেই হবে? মাউসের রাইট বাটন ক্লিক করতে বলি নাই তো। জাস্ট আপনি আপনার যে কোনো টেক্সটের উপর আসবেন, এই যে জাস্ট সিম্পলি লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, রাইট থ্যাংক ইউ বাটন স্যার। হলে তো আমি বলতাম। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমাদের সিম্পল একটা টার্মস, অর্থাৎ আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন তাদের কাছে এই ব্যাপারটা একদম ইজি। আচ্ছা, তো আমরা এই যে যতটুকু কাজ করলাম এইটুকু সবাই বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার সবাই? জি জি বুঝছি। জি বুঝতে পেরেছি। জি, বুঝা গেছে। আচ্ছা, এবার দেখেন, এরপরে যে অপশনটা আছে, আমরা কালার পর্যন্ত দেখলাম, এরপরে যে অপশনটা আছে এই অপশনটার নাম হচ্ছে অর্ড টেক্সট। কি? অর্ড টেক্সট। Yes. আপনি যদি অর্ড টেক্সটের উপর ক্লিক করেন, ক্লিক করে দেখেন অর্ড টেক্সট নামে একটা অপশন আপনাকে দিয়ে দিচ্ছে, বা একটা বক্স আপনাকে দিয়ে দিল। এখানে দেখেন এই যে পেন্ট আছে, হরিজন্টাল ডিস্ট্রিবিউশন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, একটাও কিন্তু কাজ করতেছে না, সব কিন্তু ডিফল্ট হয়েছে। কারণ because এখানে স্টাইলটা নান হয়ে আছে। আপনি যখন এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি সাপোজ এদিক থেকে আর্ট স্টাইলটা করবেন, দেখেন লেখাটা কিন্তু বেঁকে গেল। আর আপনি এটাকে কিভাবে, আপনি কতটুকু বাঁকা করবেন, যেমন আপনি বেনটাকে যদি বাড়ান, দেখেন এটা আস্তে আস্তে আরো বেশি বাঁকা হচ্ছে। আপনি বেনটাকে যদি একটু কমিয়ে দেন, তাহলে লেখাটা দেখেন এবার কিন্তু নিচের দিক থেকে কার্ভ হচ্ছে। অর্থাৎ আপনি এইভাবে একটু বাড়িয়ে কমিয়ে জাস্ট দেখবেন, এবং কিভাবে আপনি আসলে রাখতে চাচ্ছেন সেটা আপনি আপনার মতো করে সেটিং গুলোর মাধ্যমে রাখবেন। হরিজন্টাল ডিস্ট্রিবিউশন, আপনি যদি হরিজন্টাল ডিস্ট্রিবিউশনটাকে বাড়ান, তাহলে দেখেন আপনার লেখাটা কিন্তু একদিক থেকে চিকন হতে হতে আরেক দিকে গিয়ে মোটা হচ্ছে, খেয়াল করেন। আমি যদি বাড়িয়ে দিই যে, এখন এটাকে যদি আমি লেফট সাইডের দিকে নিয়ে আসি, তাহলে উল্টা ভাবে হবে, অর্থাৎ রাইট সাইড থেকে চিকন হচ্ছে এবং লেফট সাইডে এসে এটা মোটা হয়ে যাচ্ছে। এটাকে আমরা জিরো করে দিই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে যদি আমি বাড়াই, দেখেন আমার লেখাটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ফ্ল্যাট মিন্স দেখেন মনে হচ্ছে পেজের মধ্যে এটা শুয়ে আছে, দেখেন লেখাটা। দেখেন আমি এটাকে একটু কমিয়ে দিয়েছি, দেখেন একদম সুন্দর একটা স্টাইল, মনে হচ্ছে পেজের মধ্যে একটা ভাঁজ হয়ে এটা সুন্দরভাবে শুয়ে আছে। তো এটা হচ্ছে, প্যানেলটা কোথা থেকে আসছে বললো? আচ্ছা বলতেছি। তো আপনি যদি এদিক থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে কমিয়ে দেন, তাহলে আবার দেখেন স্টাইলটা অন্যরকম হবে। সো এইভাবে জাস্ট কমিয়ে বাড়িয়ে একটু দেখবেন। ঠিক আছে? এটা আমরা পেয়েছি এই যে অল্ট টেক্সট নামে যে অপশনটা আছে, অপশন বারে। সো আমরা অল্ট টেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নাম থেকে এবার সাপোজ আর্ট লোয়ার আছে, এগুলো হচ্ছে এক একটা স্টাইল। আপনারা প্রতিটা স্টাইলকে একটু অ্যাপ্লাই করে করে দেখবেন প্র্যাকটিসের সঙ্গে।
আমি সাপোজ যদি স্টাইলটাকে ফ্ল্যাগ করি দেখেন, তাহলে আমার লেখাটা একদম টোটালি ফ্ল্যাগের মতো ভাঁজ হয়ে যাচ্ছে। আমি লাইক এদিক থেকে বেনটাকে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমার ভাঁজটা কিন্তু একদম সুন্দরভাবে হচ্ছে। আর আমি যদি এদিক থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে লাইক একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখেন আমার লেখাটা কি হচ্ছে, একদম পেজের মধ্যে থেকে সুন্দর একটা ভাঁজ ক্রিয়েট করছে। আর আমি যদি ওকে প্রেস করি, তাহলে আমার লেখার স্টাইলটা কিন্তু এমন হয়ে গেল। সো এই অরটেক্স এর মাধ্যমে আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর স্টাইল করতে পারেন। অরটেক্স ক্লিয়ার? আমরা সবাই বুঝতে পেরেছি না? জি। করতে জি পারবো? ভাই আচ্ছা জি ইনশাল্লাহ। পারবো। জি পারবো, জি ইনশাল্লাহ পারবো, সমস্যা নেই। জি আচ্ছা, এরপরে যেটা আছে দেখেন, আমরা টাইটেল আবার আসলাম, এরপরে আমরা অরটেক্স দেখলাম, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় হচ্ছে আপনার ক্যারেক্টার প্যানেল। এখন এই যে ক্যারেক্টার প্যানেলটা আছে, এই ক্যারেক্টার প্যানেলের কাজটা আপনি এই অপশন বারে যে অপশন গুলো দেখে আসছেন, এইখান থেকে যে কাজগুলো আপনি করেছেন, আপনি সেম কাজটা ক্যারেক্টার প্যানেলে এসেও করতে পারবেন। অর্থাৎ আপনি ক্যারেক্টার প্যানেলে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনাকে ক্যারেক্টার প্যানেল নামে একটা বক্স দিয়ে দিচ্ছেন। আপনি ফার্স্ট অফ অল কি করেছেন, ফন্ট চেঞ্জ করেছেন। দেখেন এটা হচ্ছে আপনার ফন্ট বার। আপনি আরো চিহ্নতে ক্লিক করে এদিক থেকে যে কোনো ফন্ট আপনি চেঞ্জ করতে পারছেন খুব সহজে। দেখেন সিম্পলি ভাবে আপনি এই ফন্টটাকে নেবেন আর আপনি এই ফন্টটাকে নেবেন, আপনি চাইলেই দেখেন ফন্টের স্টাইলটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফন্টের সাব স্টাইল। এই যে আমরা সাব স্টাইলটা দেখেছি, সেম এটা। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফন্টের সাইজ। আপনি যদি আরো চিহ্নতে ক্লিক করেন, তাহলে এদিক থেকে দেখেন আপনার ফন্টের সাইজটা আসতেছে এবং আপনি কতটুকু সাইজ রাখবেন সেটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন। ওকে, তো এই দিক থেকে এই কাজগুলো করতে পারছেন। এরপরে যেগুলো আছে সেগুলোর জন্য আমরা একটা প্যারাগ্রাফ একটু টাইপ করি। আচ্ছা, সাপোজ ধরেন আমরা একটু গুগলে আসলাম, সাপোজ এই যে টেক্সটটুকু আছে, এই টেক্সটটাকে আমি একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। আচ্ছা, ফটোশপে আসলাম, এদিক থেকে আমি টাইপ টুলে আসলাম, আমি ফন্টের স্টাইলটাকে সিম্পল রাখি, অর্থাৎ অ্যারাইল ফন্টটাকে রাখি। এদিক থেকে সাইজটা অনেক বড় আছে, আমি সাইজটাকে একটু ছোট করে 11 পিটির মতো রাখি। আমি জাস্ট নর্মালি পেজের উপর একটা ক্লিক করি, ক্লিক করে আমি যে লেখাটা কপি করে নিয়ে আসছি, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে লেখাটাকে পেস্ট করে দিই। এখন লেখাটা যখন আমি পেস্ট করছি দেখেন, এটা কিন্তু টোটালি একদম সোজা হয়ে পেজের বাইরে চলে গিয়েছে। এখন এটাকে যদি আমি ঠিক করতে চাই, আমি কিভাবে ঠিক করতে পারি বলেন তো? কিভাবে ঠিক করা যেতে পারে? অ্যালাইনমেন্ট দিয়ে, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট। আচ্ছা, আর আপনার যে আছে এখানে যে সিলেকশন আছে, সিলেকশনের যে যে ইয়াগুলো আছে এখানে, পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো ধরে ড্রাগ করলে হয়তো হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার পেজ থেকে লাইনটা বের হয়ে গেছে, এই লাইনটাকে যদি কাজ করা যায়, হ্যাঁ হ্যাঁ, কার্সার টেনে এই পেজে নিয়ে আসতে হবে। আমি যদি এটাকে টেনে পেজের মধ্যে নিয়ে আসি, তাহলে এই লাইনটা তো আমার পেজের মধ্যে ধরতেছে না। এই লাইনটাকে তো আমি নিচের দিকে নিয়ে আসতে ইন্টার পারবো। দিয়ে ইন্টার দিয়ে সেকেন্ড লাইনে নিয়ে গেলে এগুলো আছে অর্থাৎ আমরা টাইপের পাশে। চাইলে ইন্টারপ্রেস করে এই কাজটা করতে পারি। অর্থাৎ আমি যদি জাস্ট এখানে এসে একটা ক্লিক করে দিই, ক্লিক করে দেন হচ্ছে ইন্টারপ্রেস করি, তাহলে আমার লাইনটা নিচে চলে আসবে। And আবার এখানে ক্লিক দেন ইন্টার। এটা হচ্ছে আমার একটা প্রসেস, যে প্রসেসে আমি হয়তো এটাকে ঠিক করতে পারি। এখন এই সেম কাজটাই যদি আমি এইভাবে না করে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই যে হরিজন্টাল টাইপ টুলে এসে আমরা এতক্ষণ কি করেছি, পেজের মধ্যে নর্মাল একটা ক্লিক করছি। নর্মাল একটা ক্লিক করলে আমাদের একটা লেখার অপশন দিচ্ছে যে ভাই তুমি এখানে চাইলে লিখতে পারো। সো আমি এখানে কোনো কিছু পেস্ট করলে আমি স্বাভাবিকভাবেই আমার লেখাটা যদি বড় থাকে এটা আমার পেজের বাইরে চলে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এসে নর্মালি এখানে একটা ক্লিক করব না, আমরা হরিজন্টাল টাইপ টুলে আসলাম, আমরা এবার ক্লিক না করে জাস্ট মাউস দিয়ে চেপে ধরে এভাবে ড্রাগ করে একটা বক্স ওকে দেখাই দিব। অর্থাৎ এইভাবে একটা বক্স আমি ওরা দেখাই দিলাম। আমরা কোন টুলস দিয়ে কাজ করছি? আমরা কিন্তু টাইপ টুল দিয়ে কাজ করেছি। যখন বক্সটাকে আমি দেখিয়ে দিলাম, এবার যদি আমি কন্ট্রোল ভি দিয়ে আমার লেখাটাকে পেস্ট করি, তাহলে দেখেন আমার লেখাটা কিন্তু বক্সের মধ্যেই থাকতেছে, ও কিন্তু বক্সের বাইরে যেতে পারবে না। এখন সাপোজ যদি আপনি এটার ফন্ট সাইজটা বাড়াইতে চান, লাইক আমরা এদিক থেকে ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি, যেমন হচ্ছে আমরা 24 করলাম, তাহলে দেখেন আমাদের লেখাটা কিন্তু কি হচ্ছে, এই বক্সের মধ্যেই থাকতেছে, ও কিন্তু বক্সের বাইরে যেতে পারছে না। তাহলে আমরা কাজটা কিভাবে করেছি, আমরা জাস্ট এদিক থেকে টাইপ টুলে আসলাম এন্ড নর্মালি মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি জাস্ট একটা বক্স ক্রিয়েট করে দেখাই দিবেন। এন্ড এবার আপনি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলে আপনার লেখাটা পেস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আমরা ক্যারেক্টার হ্যাঁ, একটা কথা বলতে পারি। বলেন। এখন এই বক্সটা যদি আমরা করলাম, করার পরে যদি আমি মনে করি যে আমি নিজে হাতে টাইপ করতে হবে, তাহলে কি কোনো সমস্যা হবে? না, আপনি তাহলে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে যে সিলেক্ট করবেন,
এই যে সিলেক্ট করলেন, এবার আপনি আপনার মন মতো করে কোনো কিছু টাইপ করেন, এখানে যা ইচ্ছা টাইপ করতে পারবেন। ঠিক আছে? মানে আমার লেখাগুলো তো মিশে মিশে যাচ্ছে, মানে লাইনে স্পেস কম। এটা ঠিক আছে, এখানে স্পেসের সমস্যা নেই, এটা আপনার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একটু ক্যারেক্টার প্যানেলে আসি। আচ্ছা, তার যিনি সাউন্ডে প্রবলেম হচ্ছে, স্যামসাং, আপনি নাম দিয়ে জয়েন করবেন ক্লাসে। ওকে, এরপরে আমরা এদিক থেকে হচ্ছে কি পর্যন্ত দেখলাম, এই যে ফন্টের যে সাইজ। এরপরে যেটা আছে দেখেন, এটা হচ্ছে আমাদের লাইন স্পেসিং। লাইন স্পেসিং, তো আপনি যদি দেখেন যে কার্সরটাকে জাস্ট এই অপশনের উপরে রাখেন, আপনার দেখেন হ্যান্ডের দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাইট সাইডে আপনার মাউসটাকে ড্র্যাগ করেন, তাহলে কি হবে দেখেন। আচ্ছা সরি, আমরা একটু মুভ করে এসে এখানে টাইপ টুলের অপশনটা এখনো দেখা যাচ্ছে। আমরা এবার টাইপ টুলে আসি। ওকে ফাইন, আমাদের লেয়ার সিলেক্ট নেই, লেয়ারটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, তো এদিক থেকে আমরা কি করব, জাস্ট আমরা এই যে যে অপশনটা আছে এই অপশনের উপর আসবো, মাউসের লেফট বাটনটা চেপে ধরে যদি রাইট সাইডের দিকে ড্রাগ করি, দেখেন আমার লাইন স্পেসিংটা বাড়তেছে। আমি আরো যদি রাইট সাইডের দিকে একটু ড্রাগ করি, দেখেন আমার লাইন স্পেসিংটা বাড়তেছে। আমি যদি আরো বাড়াইতে চাই, আমার লাইন স্পেসিংটা দেখেন অনেক বেশি হয়ে গিয়েছে। কিন্তু এখন যদি আমি এদিক থেকে জাস্ট লাইন স্পেসিংটা কমাইতে চাই, তাহলে লেফট সাইডে ড্রাগ করে দিব এন্ড জাস্ট আমি আমার মতো করে করে ফেলবো। তাহলে আমার যতটুকু দরকার লাইন স্পেস, আমি ততটুকুই করে ফেলতে পারি। এই যে দেখেন। এরপরে যেটা না আসছে ভাইয়া, আমি আমি কথা বলতেছিলাম যে আমাকে কপি করতেই হবে, কপি ছাড়া কোনো কাজ করা যাবে না। আমি তো সেটা বলি নাই কখনো যে আপনি কপি না করে কাজ করতে পারবেন। আমি তো জাস্ট এতগুলো লাইন লিখতে চাচ্ছি না, তাই কপি করে নিই। ও, আপনি যদি সিম্পলি ভাবে এখানে কোন একটা বক্স ক্রিয়েট করে দেখান, বা আপনি এখানে ক্লিক করেন, এইভাবে বক্স ক্রিয়েট করে দেখাই দেন, এবার আপনি আপনার মন মতো করে এখানে যা ইচ্ছা টাইপ করেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। বুঝছেন? হুম, হুম। কারো ডিভাইস থেকে ডাবল সাউন্ড আসতেছে। হ্যাঁ, স্যামসাং যে ডিভাইসটা, এটা কিউট থাকে, SM M3 কিছু একটা। ওকে, আচ্ছা, এরপরে তাহলে আমরা এদিক থেকে লাইন স্পেসিংটা আশা করি বুঝতে পেরেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অড স্পেসিং, অর্থাৎ লেটার স্পেসিং যেটাকে বলতেছি আমরা। আমি যদি এইটাকে নিচের অপশনটাকে বাড়িয়ে দিই, তাহলে দেখেন এদিক থেকে কিন্তু আমার লেটারের স্পেস গুলো বাড়তেছে। প্রতিটা লেটারের মাঝে এক একটা স্পেস কিন্তু এদিক থেকে বাড়তেছে দেখেন। সো আমি যদি স্পেসটাকে কমিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমি আবার চাইলে কমিয়ে দিতে পারি। ওকে, তো এই যে যে অপশন গুলো আছে, আশা করি আপনারা এই অপশন গুলো খুব বেশি একটা ইউজ করবেন না, কারণ এতে হচ্ছে আপনাদের টোটালি টেক্সটের যে স্টাইলটা বা টেক্সটের যে কোয়ালিটিটা, এটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এটাকে মাইনাসে চলে গিয়েছে, এটাকে আমরা একটু জিরো করে দিয়ে দিক থেকে। আচ্ছা, এরপরে যেটা আছে আপনি এটাকে একটু বাড়িয়ে দেন। দেখেন এটা হচ্ছে যে আপনার যে অড স্পেসিং গুলো আছে, এই অড স্পেসিংটা বাড়তেছে। তো যাই হোক, এদিক থেকে হচ্ছে এই যে যে অপশন গুলো আছে, এগুলাকে একটু বাড়াবেন কমাবেন, কমিয়ে বাড়িয়ে দেখলে দেখবেন যে এই যে হরিজন্টালি দেখেন এটা বাড়তেছে, এটা হচ্ছে ভার্টিক্যালি কমতেছে, এই হচ্ছে এটা বিষয়। তো এই সেটিং গুলোর মানে হচ্ছে এগুলোর দরকারই নেই আপনাদের টোটালি, তো এগুলো ইউজ করারও দরকার নেই। এটা জাস্ট নর্মালি আপনাদের দেখানো দরকার, তাই দেখাইলাম। আচ্ছা দেখেন, এবার কিন্তু আমার টেক্সটের স্টাইলটা টোটালি চেঞ্জ হয়ে গেছে দেখেন। সো এই ধরনের যদি প্রবলেম ফেস করেন, তাহলে কি করবেন, জাস্ট ক্যারেক্টার প্যানেলটা ওপেন করবেন, এই যে যে চারটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই দিক থেকে রিসেট ক্যারেক্টার করে দিবেন। রিসেট ক্যারেক্টার করলে আপনার টেক্সটটা আবার পারফেক্টলি ভাবে ঠিক হয়ে যাচ্ছে। এবার আমি সাইজটাকে বাড়িয়ে দিলেই জাস্ট নরমালি আমার টেক্সটটা আগের মতো হয়ে গেছে। আচ্ছা, সো আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই, এটা ক্লিয়ার? ঠিক আছে, জি ঠিক ভাই। আছে ভাই, জি ভাই। বুঝতে জি পেরেছি। ভাইয়া। আচ্ছা, আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা, আপনি যখন এই এগুলো অপশন গুলো দেখাচ্ছেন, হুম। এই অপশনের কি জুম করা যায় কিনা? জুম করলে আমাদের আরো একটু স্পষ্ট আসতো, আপনার ওখান থেকে সম্ভব কিনা? অপশন তো জুম করার সিস্টেম নেই। ও আপনার আচ্ছা, মোবাইল দিয়ে কেন ভাই, সুন্দরই দেখাচ্ছে করা তো। যায়। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছিল। আমি বলতেছিলাম যে আরো স্পষ্ট ভাবে যদি সম্ভব হয় না আর কি। না, আপনার যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনার মোবাইলের স্ক্রিনটা বড় করলে এটা বড় হয়ে যাবে।
সম্ভবত আ- আমি আমি নেটওয়ার্কের ল্যাপটপে সমস্যার আছি। কারণে ঘোলা দেখাচ্ছে, বুঝছেন? নেটওয়ার্কের কারণে ঘোলা দেখায়। না না, আমি ওটা বলি না। আমি আমি ল্যাপটপে দেখতেছি যদি সম্ভব আছে কিনা, এটা পসিবল কিনা, এই জন্য বলছি। যদি না হয় সমস্যা নেই, না ভাই, এটা পসিবল কিনা এটা। পসিবল না, এটা পসিবল হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। সো আমরা হচ্ছে জাস্ট সিম্পলি একটা এদিক থেকে টেক্সট নিলাম। তো এই যে টেক্সটটা আমরা নিয়েছি, এবার আমরা যেটা করব, আমরা তো যে কোনো একটা নির্দিষ্ট লেটারকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি। লাইক আমি এসটাকে সিলেক্ট করব, অথবা এটাকে সিলেক্ট করবো, আমি চাইলেই করতে পারি। আচ্ছা, যাই হোক। সো আমি যখন এদিক থেকে টাইপ টুলে আসবো, আসার পরে একটা বিষয় খেয়াল রাখেন, আমি এই যে ক্যারেক্টার প্যানেলটা ওপেন করেছি, নিচের দিকে কিছু অপশন আছে। দেখেন এই যে অপশনটা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা বোল্ড। অর্থাৎ আপনি জাস্ট এই অপশনটাতে ক্লিক করলে আপনার লেখাটা দেখেন একটু বেশি বোল্ড হয়ে যাচ্ছে। তো এদিক থেকে হচ্ছে আপনি আবার যদি এটাকে ডিসিলেক্ট করে দেন, তাহলে আগের তুলনায় বা আগে যেভাবে ছিল এটা সেম আগের মতো হয়ে গেল। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ইতালিক। আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে আপনার লেখাটা একটু মানে হচ্ছে বাঁকা বা ইতালিক যে স্টাইলটা, এটা হয়ে গেল। এরপরে যেটা আছে দেখেন, এটার কাজটা হচ্ছে কিরকম। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আরো একটা টেক্সট। আচ্ছা দেখেন, এই যে টেক্সটটা আমরা নিলাম, এই টেক্সটটা দেখেন সবগুলো কি আছে, স্মল লেটারে আছে কিন্তু। তো এই যে স্মল লেটারে আছে, আমি যদি জাস্ট এই অপশনের উপরে ক্লিক করি, দেখেন সবগুলো আমার ক্যাপিটাল হয়ে গেল। ওকে। যদি আপনি কখনো এরকম দরকার হয়, আপনি চাইলে করতে পারেন, অর্থাৎ স্মল থাকলে এটা ক্যাপিটাল করে ফেলতে পারেন। আপনি আবার যদি ক্লিক করেন তাহলে এটা আবার স্মল লেটার হয়ে গেল। অর্থাৎ ক্লিক করলে সিলেক্ট হয়, ক্লিক করলে ডিসিলেক্ট হয়। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে জাস্ট একটু ক্লিক করেন, ক্লিক করলে এইখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই অপশনটা আসলে প্রপারলি ভাবে কাজ করে না। এটা হচ্ছে কিরকম, আপনার লাইক যখন ধরেন যে কোনো একটা লেটারকে, অর্থাৎ ফার্স্ট যে লেটারটা আছে ওইটাকে যদি আপনি ক্যাপিটাল করতে চান, তখন আপনি এই অপশন দ্বারা কাজ করতে পারবেন। অর্থাৎ ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল করলে এই অপশন দিয়ে আপনি জাস্ট ক্লিক করলেই আপনার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, বাকিগুলো স্মল হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইক ধরেন আমি যদি এদিক থেকে জাস্ট একটা টেক্সট কে সিলেক্ট করি, সাপোজ ধরেন এই টুটাকে আমি একটু সিলেক্ট করি, সিলেক্ট করে আমার এই যে অপশনটা, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, এই সুপারস্ক্রিপ্টের কাজটা কি, আপনি যদি ক্লিক করেন দেখেন আপনারা ওই যে বীজগণিত পড়ে আসছেন না, বর্গ, হ্যাঁ, সূচক এইটা দেখেন, সূচক এই যে সেই সূচক। বর্গ চলে আসছে। ঠিক আছে, লাইক আপনি সিক্সটাকে সিলেক্ট করলেন, আপনি এই অপশনে ক্লিক করলেন, ক্লিক করলেই দেখেন এই যে এটা বর্গ আকারে অ্যাপ্লাই হচ্ছে। এরপরে বেজ হিসেবে দেখেন, আপনি সাপোজ যদি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি যদি এই অপশনে ক্লিক করি, এটা দেখেন বেজ হিসেবে চলে আসছে, অর্থাৎ নিচের দিকে চলে আসছে। অর্থাৎ কেউ যদি ম্যাথ করেন তখন আসলে এই সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট এগুলোর দরকার হয়। আপনি নাইনটাকে সিলেক্ট করেন, এই অপশন দ্বারা ক্লিক করেন, দেখেন নাইনটা কিন্তু বেজ হিসেবে চলে আসছে। এই হচ্ছে জাস্ট কাজ। আবার আপনি সবগুলোকে সিলেক্ট করে এদিক থেকে এগুলোকে ডিসিলেক্ট করে দেন, এটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। লাইক আপনি কোন একটা নির্দিষ্ট লেটারকে সিলেক্ট করে আন্ডারলাইন দিতে পারেন, অথবা আপনি যদি জাস্ট এই দিক থেকে এই অপশনের উপর ক্লিক করেন, দেখেন আপনার লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, আবার ক্লিক করেন এটা চলে যাবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে লেখাটা কেটে যাবে, ক্লিক করেন দেখেন লেখার মাঝখান থেকে একটা লাইন চলে আসছে, অর্থাৎ লেখাটা হচ্ছে মনে হচ্ছে কেটে গেছে। আবার ক্লিক করি, এটা চলে যাচ্ছে। এই হচ্ছে জাস্ট ব্যাপার। এখন এইগুলা কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা আছে? জি, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, বুঝতে ক্যারেক্টার প্যানেল পেরেছি। সবাই ক্লিয়ার? ভাইয়া, কেউ তো কিছু বলতেছেন না আপনারা কেউ, সমস্যা থাকলে বলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখেন এইখানে আমরা যে প্যারাগ্রাফটা রেখেছিলাম, এবার এই প্যারাগ্রাফটা কোন অ্যালাইনমেন্টে আছে কেউ বলতে পারবে? লেফট লাইন। আসলেই লেফট অ্যালাইনমেন্টে আছে? সেন্টারে আছে সম্ভবত, এটা জাস্টিফাই হয় নাই এখনো। জি জি, লেফট 11 লাইন। জাস্টিফাই করতে হবে। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের লেফট অ্যালাইনমেন্ট আছে, তাই তো? সো আমি যদি এদিক থেকে দেখেন টেক্সটে একটু আসি, আসলে আমরা যখন এদিক থেকে এই যে ক্যারেক্টার প্যানেলটা নিলাম, এই ক্যারেক্টার প্যানেলের পাশেই দেখেন প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে। এই প্যারাগ্রাফে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা আসলে অ্যালাইনমেন্ট চলে আসে। এই প্যারাগ্রাফটা আপনারা এইখানেও পাবেন, অথবা আপনারা
জাস্ট এদিক থেকে যদি উইন্ডোতেও আসেন, উইন্ডোতেও আপনারা প্যারাগ্রাফটা পেয়ে যাবেন। দেখেন এখানে প্যারাগ্রাফটাই যা আছে, তো আপনি উইন্ডো থেকে প্যারাগ্রাফটা নিতে পারবেন। তো এদিক থেকে এটা লেফট অ্যালাইনমেন্টটা সিলেক্ট আছে, আমি যদি এটাকে সেন্টার করি দেখেন আমার লেখাটা এবার কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট হলো। আমি যদি এটাকে রাইট করি তাহলে এবার দেখেন রাইট অ্যালাইনমেন্ট হলো। আমি যদি এটাকে জাস্টিফাই করি তাহলে এটা লেফট এবং রাইট অ্যালাইনমেন্ট দুইটাই সেম থাকবে। তারপরে যে অপশনটা আছে আপনি যদি এটা ক্লিক করেন দেখেন এটা লেফট রাইট এবং সেন্টার সেম থাকবে, মানে হচ্ছে প্রপারলি ভাবে অ্যালাইনমেন্ট গুলো ঠিক হবে। এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে আপনার লেফট এবং রাইট এই দুইটা ঠিক থাকবে। তো যাই হোক, এই যে যে অ্যালাইনমেন্ট গুলো আছে এগুলো সব আসলে ইউজ হয় না, এদিক থেকে আমরা বেসিক্যালি হচ্ছে প্রায় জাস্টিফাই অ্যালাইনমেন্ট আসলে নিয়ে কাজ করি, অর্থাৎ লেফট এবং রাইটটা আমরা ঠিক রাখি। আর লাস্টে যেটা আছে এটাতে যদি ক্লিক করেন দেখেন এটা লেফট এবং রাইট কে ঠিক রাখার জন্য মাঝের লাইনটাকে গ্যাপ দিয়ে লাইনটাকে ফ্ল্যাপ করে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের এক একটা স্টাইল। আপনি যেটা নিয়ে কাজ করতে পছন্দ করেন বা আপনি যে অ্যালাইনমেন্টটা রাখতে চাচ্ছেন সেটা নিয়ে করতে পারেন। সো আপনার জাস্টিফাইতে ক্লিক করলে এটা আসলে আপনার লেফট এবং রাইট ঠিক হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের অ্যালাইনমেন্টের বিষয়। দেখেন আর থ্রি দেখার দরকার নেই, অবশ্যই থ্রি লাগবে না আপনাদের। থ্রি আমরা হচ্ছে ইসে গিয়ে দেখবো, ইলাস্ট্রেটরে গিয়ে দেখবো, ফটোশপ। তো এই ভাই ছিল একটা আমাদের, কথা বলতে চাই, হ্যাঁ এই এই ছিল আমাদের এই টাইপ। প্যারাগ্রাফটা বলেন বলেন। প্যারাগ্রাফটা দেখলাম, এটা তো ওয়ার্ডের কাজের মতো same। তো হ্যাঁ এটা দিয়ে এই ফটোশপে আমাদের কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে? আপনি ডিজাইন করবেন, ডিজাইনের মধ্যে আপনি টেক্সট ইউজ করবেন না, জি জি। যেমন লাইক যদি সাপোজ দেখেন তো এমন কোন ডিজাইন আছে যে ডিজাইনের মধ্যে টেক্সট নাই? আছে। টেক্সট কে একটা ডিজাইনের প্রাণ বলা হয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই ছিল আমাদের আসলে টাইপ টুলের কাজ। কারো কোনো সমস্যা আছে নাকি? সমস্যা নাই, সব ক্লিয়ার? কোন আমার পদ্ধতি কাছে ঠিক মনে হয় আছে? ভালো না হয়েছে, ভালো লাগতেছে। গ্রেডিয়েন্ট না কালার ভাই, কিভাবে সমস্যা দিবেন নাই। বলেন না? বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, এরপর দেখেন আমরা তো একটা টেক্সটকে কিভাবে কার্ভ করতে হয় এটা তো আমরা বুঝতে পারছি না। কিভাবে কার্ভ করতে হয় বলেন তো? একটা টেক্সটকে যদি আমি কার্ভ করতে চাই কিভাবে করব? একটু আগেই দেখলাম কিভাবে একটা টেক্সটকে যদি আমি উপরের দিক থেকে কার্ভ করতে চাই বা নিচের দিক থেকে কার্ভ করতে চাই তাহলে কিভাবে কার্ভটা করতে পারি বলেন? এটা ফ্রন্ট ফ্রন্ট স্টাইলে নিতে হবে। কোথায়, মানে অপশনটা কোথায় পাবো? আপনাকে টেক্সট সিলেক্ট করতে হবে, টেক্সট থেকে আপনি ইয়েতে যেতে হবে। আচ্ছা টেক্সট সিলেক্ট করলাম, দেন একটা একটা টেক্সট টি দিলাম। আছে ভাই, উপরে একটা টি। আচ্ছা হ্যাঁ, তারপরে উপরে একটা টি আছে। এটার নাম কি? উপরে তীর, কার এটার নাম কি? এটা আসলে এগুলা নাম গুলা বলতে পারি না, কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, বুঝতে পারে নাই? অ্যান্সার করছেন মাত্র একজন, ক্লাসে এটা- আছেন হচ্ছে কতজন? কথা অনেকগুলোই আসতেছে তো, কোথায় আসছে? এখনো ক্লাসে আসেন 42 জন মাত্র, সবাই বললেন যে আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন, তাহলে এটাকে কিভাবে কাট করতে হয় সেটা কেন বলতে পারলেন না? এটা কোনো কথা বলেন? ইয়া এইভাবে কি ওয়ার্ড কাজ টেক্সট করেন আছে না? তাহলে হবে? এটাকে কাট কিভাবে করবো বলেন? অর্গ টেক্সটে যাব না, এদিক থেকে অর্গ টেক্সটে আসবো, আসার পরে আমি যদি এদিক থেকে আর্ক স্টাইলটাকে নিই, এই যে কি কার্ভ বলো না, এখন এইটাকে আমি কতটুকু কার্ভ করবো সেটাকে আমি নির্ধারণ করতে পারতেছি না এদিক থেকে। এখনো বুঝেন নাই? এইটা বললে সবাই বলবেন যে না বুঝতে পারছি, কিন্তু আসলে কাজের কাজ কিছুই না। ঠিক আছে। জি না স্যার, ভাইয়া আমরা ভাই তো আসলে ক্লাস করতেছি, ল্যাপটপটা ধরলে বিষয়টা আমরা হ্যাঁ, একটু নামগুলা ধরলে অবশ্যই আমাদের নামটাম সব মুখস্থ না, প্র্যাকটিক্যাল করলে করতে হয়তো পারবো। বুঝতে পারবো আমরা। এখন প্র্যাকটিক্যাল করতে নামগুলা নাম, সময় মুখস্থ লাগবে। থাকলে হ্যাঁ, আমরা সহজে করতে পারবো। প্র্যাকটিক্যাল না করলে তো হবে না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আর একটা ইয়ে নেই আমার এখানে, থাকলে আমি ইনশাল্লাহ পারবো। ওকে আচ্ছা, এবার ধরেন আমি এদিক থেকে একটা ইলিপস মেক করি, সাপোজ আমরা এদিক থেকে একটা ইলিপস মেক করি। তো আমরা হচ্ছে একটা শেপ মেক করেছি, আমি জাস্ট বোঝার জন্য আমি লাইক এটা ফিল কালারটাকে অফ করে দিচ্ছি আর স্ট্রোক কালারটাকে আমরা একটু রাখছি, জাস্ট আমার বোঝার সুবিধা। সো এইখানে যখন আমি আসলে আমার ইলিপসটা এখানে মেক করছি, এখন কেউ কি বলতে পারবেন যে এখানে কি পাথ লাইন বা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট শো করে কিনা? কেউ বলতে পারবেন? যখন এটাকে আপনি মেক করা অবস্থায় থাকেন তখন কি পাথ লাইন এবং অ্যাঙ্কর পয়েন্ট শো করে নাকি করে না? কালারটাকে চেঞ্জ করে দিই।
বলেন এখানে কি পাথ লাইন বা অ্যাঙ্কর পয়েন্ট কি শো করে? এখন কি পাথ লাইন বা অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে নাকি নাই বলেন না, তো? শো করে না, শো নেই করে না। এখন তো শো করতেছে না। নেই ভাইয়া। আচ্ছা, যদি না থাকে তাহলে এটাকে আমি কিভাবে শো করাইতে পারি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। সিলেকশন টুলস থাকবে, হ্যাঁ হ্যাঁ। সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল, আমি ক্লিক করি ডিরেক্ট আমার পাথ সিলেকশন লাইন টুল। বা অ্যাঙ্কর পয়েন্ট শো করবে। ওকে, আচ্ছা, আমি যখন এটাকে মেক করব অবশ্যই আমার পাথ লাইন এবং অ্যাঙ্কর পয়েন্ট শো করানো থাকতে হবে। অর্থাৎ আপনি যখন সিম্পলি ভাবে এটাকে মেক করেন, অর্থাৎ সাপোজ আপনি যখন এটাকে মেক করতেছেন, আমরা এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, আমি যখন এদিক থেকে একটা ইলিপসে যে মেক করলাম, আমি যখন এই যে মেক করা অবস্থায় আছি তখন এখানে কিন্তু পাথ লাইন এবং অ্যাঙ্কর পয়েন্ট মানে অলরেডি শো করানো থাকে, যেমন এটা নীল কালার হয়ে আছে দেখেন। এখন এই অবস্থায় আপনি যদি এদিক থেকে টাইপ টুলে আসেন, দেখেন হরিজন্টাল টাইপ টুলটাকে যখন সিলেক্ট করেন দেখেন তো পাথ লাইন অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে, করে। জি 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 জি, করতেছে। আচ্ছা, আপনি যদি এদিক থেকে দেখেন পাথ লাইনের উপরে এসে, আমি কোথায় আছি দেখেন পাথ লাইনের উপরে, একটু খেয়াল করেন, আমি যদি পেজের উপর থাকি আমার কার্সরের চিহ্নটা একরকমের, আমি যদি পাথ লাইনের উপরে আসি আমার কার্সরের চিহ্নটা একরকমের, আমি যদি শেপের মধ্যে আসি তাহলে কার্সরের চিহ্নটা কিন্তু এক এক রকমের হচ্ছে। জি জি জি, তিন তো আমি রকমের যদি হচ্ছে। এদিক থেকে পাথ লাইনের উপর ক্লিক করি, দেখেন জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করলে আমার লেখাটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, আমার শেপটা যেভাবে ছিল ঠিক সেম ভাবে কিন্তু আমার লেখাটা এদিক থেকে অ্যাপ্লাই হলো। অর্থাৎ আমি চাইলে আমার যে লেখার স্টাইলটা, সেই লেখার স্টাইলটাকে চাইলে এরকম একটা সার্কেল করে ফেলতে পারি। অর্থাৎ আমি জাস্ট কি করছি, এদিক থেকে যে কোনো শেপ হতে পারে, লাইক আপনি একটা পলিগনাল শেপ মেক করেন, যেটার সাপোজ ধরেন যে 5টা কর্নার হবে, সাপোজ 5টা কর্নারে একটা শেপ আমরা এদিক থেকে মেক করি। দেখেন, তো আমরা দরকার হলে ফিল কালারটাকে একটু চেঞ্জ করি যাতে আমরা সহজে বুঝতে পারি। এখন আমি যখন এই যে যে শেপটা আছে, এই শেপটাকে যখন আমি মেক করব তখন কিন্তু আমার পাথ লাইনটা শো করে, কিন্তু এখন শো করতেছে না। যদি শো না করে তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে এসে একটু ক্লিক করে দিতে হবে, তাহলে পাথ লাইনটা শো করতেছে। যখন পাথ লাইন শো করবে এরপরে আপনি আসবেন আপনার টাইপ টুলে, এসে যদি আপনি পাথ লাইনের উপরে জাস্ট একটা ক্লিক করেন, আপনার শেপটা যেভাবে থাকবে আপনার লেখাটা ঠিক সেম ভাবে অ্যাপ্লাই হবে। এবার যদি আপনি টাইপ করেন কোনো কিছু, দেখেন আপনার শেপটার চারপাশে কিন্তু আপনার লেখাটা টাইপ হচ্ছে, দেখেন। জি এন্ড এবার যদি হচ্ছে আমরা এদিক থেকে শেপটাকে ডিলিট করে দিই, এদিক থেকে লেয়ার প্যানেলে এসে শেপটাকে ডিলিট করে দিই, তাহলে আমাদের লেখার স্টাইলটা সেম এইভাবে হয়ে গেল। সাপোজ ধরেন যে আপনি এদিক থেকে আপনার কাস্টম শেপ চলে আসলেন, এদিক থেকে এসে আমরা লাইক সাপোজ ধরেন এই যে শেপটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম, and এটাকে আমরা মেক, তো মেক করার পরে আমি যদি এদিক থেকে টাইপ টুলে আসি, জাস্ট এই পাথ লাইনের উপরে এসে একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার শেপটা, আমার পাথ লাইনটা যেভাবে ছিল আমার লেখার স্টাইলটা সেম ভাবে অ্যাপ্লাই হচ্ছে। আর আপনি যদি এবার এটাকে ডিলিট করে দেন তাহলে আপনার এরকম একটা স্টাইলের টেক্সট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এন্ড আপনি কিন্তু সিম্পলি এখানে এসে টাইপ করতে পারবেন, অর্থাৎ জাস্ট আপনার লেখার মধ্যে এসে একটা ক্লিক করবেন, ক্লিক করে সবগুলো লেখাকে সিলেক্ট করবেন, অথবা কন্ট্রোল এ, কন্ট্রোল এ তে হচ্ছে অল সিলেক্ট বোঝায়, কন্ট্রোল এ প্রেস করলে দেখেন অল সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আপনি আপনার মন মতো করে যা ইচ্ছা টাইপ করেন, যেটাই টাইপ করেন না কেন টোটালি আপনার এই পাঁচ লাইন বরাবর এটা ঘুরবে। ঠিক আছে? তো এই প্রসেসটার মাধ্যমে আপনি বিভিন্ন স্টাইলিশ টেক্সট মেক করতে পারেন। যেমন আপনি এই জাতীয় লোগো দেখে থাকবেন, যেমন সাপোজ আমি যদি একটা ইলিপস মেক করি, করার পর আমি এখানে একটা টেক্সট নিব, জাস্ট একটা ক্লিক করলাম, পাঁচ লাইনের উপরে ক্লিক করলে দেখেন আপনার সুন্দর একটা স্টাইলের কিন্তু টেক্সট এদিক থেকে মেক হয়ে গেল। তাহলে এটা সবাই বুঝতে পেরেছি? জি জি। জি 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 জি, বুঝতে পেরেছি। কি ভাইয়া? বুঝতে পেরেছি ভাইয়া। বুঝলে তো ভালো। আচ্ছা, এরপরে সাপোজ আমি আমার কাছে একটু কঠিন মনে হলো, আরেকবার যদি দেখলেন ভালো হতো। বুঝতে পারলাম না। আচ্ছা, এখন আমরা এদিক থেকে আবার টাইপ টুলে আসলাম, দেখেন আসার পরে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না যে আমার কার্সরটা পেজের উপর থাকলে একরকম, পাথ লাইনের উপর থাকলে একরকম, এবং শেপের মধ্যে আসলে একরকমের। দেখেন আমি যখন এই পাথ লাইনের উপর ক্লিক করছি তখন আমার টেক্সটটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে বলেন তো? টোটাল বর্ডারের উপর অ্যাপ্লাই হয়েছে না টেক্সটটা? জি, বর্ডারের উপরে। জি বর্ডারের মধ্যে অ্যাপ্লাই হয়েছে। ঠিক। আর ভেতরে দিলে ভেতরে। এখন যদি আমি জাস্ট আমার টাইপ টুলটাকে একটু ভিতরে নিয়ে আসি শেপের, এন্ড জাস্ট একটা ক্লিক করি, করলে দেখেন আমার লেখাটা কিন্তু টোটালি শেপের মধ্যে থাকতেছে। এখন যদি আমি সাপোজ কোন একটা লেখা এখানে পেস্ট করে দিই, পেস্ট করলে দেখেন আমার লেখাটা কিন্তু একটা সার্কেল টেক্সট এদিক থেকে হয়ে গেল। আর আপনি যদি এটার অ্যালাইনমেন্টটাকে ঠিক করতে চান, আপনি চাইলে অ্যালাইনমেন্টটাও ঠিক করতে পারবেন পারফেক্টলি ভাবে। এদিক থেকে আপনি টাইপ টুলে আসেন। আচ্ছা, এই ডাবল সাউন্ড কেন করতেছে? আচ্ছা, এদিক থেকে যদি আমি হচ্ছে জাস্ট এদিক থেকে আমার ক্যারেক্টার প্যানেলে আসি, সরি
ক্যারেক্টার প্যানেলে আসি, এদিক থেকে আমি যদি প্যারাগ্রাফটাকে নিই, হ্যাঁ নর্মালি আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে কিন্তু আমার যে প্যারাগ্রাফটা আছে এটাকে কিন্তু আমি চাইলে আমার মন মতো করে এই যে স্টাইল করে নিতে পারি। ওকে, সো দেখেন আমার সুন্দর একটা টেক্সট এদিক থেকে অ্যাপ্লাই হয়ে গেল। তো এই প্রসেসে আপনি বিভিন্ন শেপের আদলে এক একটা টেক্সটকে রূপ দিতে পারবেন। ক্লিয়ার ওই দুটা সবাই? জি ক্লিয়ার। হ্যাঁ বাহিরের clear, জি। দেখেন। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন এখানে কিন্তু ছোট ছোট অনেক অপশন আমরা দেখে যাচ্ছি, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? বস আপনি যখন একটা টেক্সট, আপনি যখন একটা ডিজাইন করবেন, তখন আসলে টেক্সট গুলা, ওই যে বললাম যে একটা ডিজাইনের প্রাণ বলা হয় একটা টেক্সট। আপনি টেক্সট গুলোকে যত সুন্দরভাবে সাজাইতে পারবেন আপনার ডিজাইনটা ততটা গ্লো হবে। আপনি একটা ডিজাইনে সাপোজ আপনি একটা ইমেজ রাখলেন, আপনি সাপোজ একটা শেপ রাখলেন, কালার রাখলেন, আপনার ডিজাইনটা পরিপূর্ণ হবে না যতক্ষণ না আপনি একটা টেক্সট ভালোভাবে অ্যাপ্লাই করতে পারছেন। তো এইগুলা কিন্তু আপনাদের দরকার, ঠিক আছে? এগুলা মানে ভাবতেছেন যে হয়তো বা নর্মালি দেখাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা বিভিন্ন আইটি প্রতিষ্ঠান যদি ভিজিট করেন, এই যে একটু আগে যে বিভিন্ন শেপের টেক্সট গুলো দেখালাম, কেউ যদি কখনো ক্রিয়েটিভ আইডিতে গিয়ে থাকেন বা ক্রিয়েটিভ আইডিতে আমি বোধহয় দেখেছিলাম যে এরকম বিভিন্ন স্টাইলের টেক্সট সুন্দরভাবে সাজানো, এগুলো জাস্ট কিন্তু এইভাবে আপনি কাস্টম শেপ দিয়ে বিভিন্ন শেপ মেক করলেন, করে আপনি ওই শেপের আদলে এক একটা টেক্সট মেক করলেন, ব্যাপারটা হচ্ছে এরকম। জি ম্যাম। আচ্ছা, এরপরে আর বাহিরে অ্যাপ্লাই করলে কিরকম হবে এটা একটু বাহিরে অ্যাপ্লাই বলতে সার্কেলের বাইরে পেজে পেজের বাইরে তো আমরা একটু আগে কাজ করলাম না, পেজের বাইরে। নর্মাল যেটা হলো ওটা ওরকম শেপের হবে। বাইরে, শেপের বাইরে। হ্যাঁ হ্যাঁ, নর্মাল যেরকম ভাইয়া যেরকম দেখাচ্ছে প্রথম দিকে ওরকম হবে। আচ্ছা, এরপরে উম, আমরা একটা টেক্সট এখানে নিলাম, সাপোজ। ওকে, এখন এটাকে একটু দেখে বলেন তো এটা কি শেপ নাকি টেক্সট? এটা কি আসলে কিসে আছে? এটা কি শেপে আছে নাকি টেক্সটে আছে? টেক্সট কিভাবে বুঝলেন? টেক্সটে আছে। লেয়ারে টি লেখা আছে। লেয়ারে কি লেখা আছে তাই তো? কি লেখা আছে? আচ্ছা, আমরা যদি শেপ না করতে পারি তাহলে কি এখানে অ্যাঙ্কর পয়েন্ট আসবে বা পাথ লাইন আসবে? কি মনে হয়? তা তো বলতে পারি না স্যার। একটা শেপ ছাড়া কি পাথ লাইন বা অ্যাঙ্কর পয়েন্ট আসে? না জানেন না এটা? জানা নাই স্যার। না না, আসবে না আসবে না আচ্ছা, আসবে না। একমাত্র শেপেরই আসলে অ্যাঙ্কর পয়েন্ট থাকে এবং পাথ লাইন থাকে, অন্য কোনো কিছুর অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ লাইন থাকে না। যদি আমরা কোনো কিছুকে শেপে কনভার্ট করতে পারি তখন আমরা আসলে অ্যাঙ্কর পয়েন্ট পাই। তো এইটা যেহেতু একটা টেক্সট, এটা কিন্তু কোনো শেপ না। সো এটাকে যদি আমরা শেপে কনভার্ট করতে পারি তাহলে এটাকে আমরা আরো আমাদের মন মতো করে মডিফাই করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। যেমন সাপোজ আমি যদি জাস্ট এই যে টেক্সটের লেয়ারটা আছে এই লেয়ারের উপর যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে দেখেন এইদিকে কনভার্ট টু শেপ নামে একটা অপশন আছে, কোথায় লেখা আছে দেখেন তো, এই যে কনভার্ট টু শেপ। এই কনভার্ট টু শেপে যদি আমি ক্লিক করি দেখেন তো আমার লেয়ার প্যানেল ফলো করেন, এটা কি আর শেপ আছে, সরি টেক্সট আছে নাকি শেপ হয়ে গেছে? শেপ। শেপ হয়ে গেছে, কিন্তু এখানে কি অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে? শো করছে? না করেনি। না, তাহলে কি কোন করতে শো হবে? করে না। সিলেকশনে যেতে হবে না? জি ডিরেকশন। জি 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 ভাইয়া। যখন আমি আসছি এবার কি শো করছে? এখন জি জি আমার জি অ্যাঙ্কর পয়েন্ট শো করছে, আমি ডিরেক্ট এবার শো করছে। সিলেকশনের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরবো, আমি আমার মন মতো করে আমার শেপটাকে চাইলেই মডিফাই করে ফেলতে পারছি। অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আমি সাপোজ এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমি স্টাইলটা এমন করবো, আমি লাইক এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি স্টাইলটাকে এমন করবো, অর্থাৎ আমি আমার টেক্সটটাকে আমি আমার মন মতো করে সাজাচ্ছি। কিন্তু এটা ব্যাপারটা দেখেন, যেহেতু এটাকে আমি কি করছি শেপে করতে পারছি, সো এটাকে আমি চাইলে আমার মন মতো করে আবার একটু দেখাবেন? ওকে, কিভাবে শেপে কনভার্ট করতে হয় বুঝেন নাই? না, আবার একটু দেখালে ভালো হতো। দেখেন এটা কিসে আছে বলেন তো, এটা কি টেক্সট নাকি শেপ? কিসে আছে? টেক্সট। টেক্সট। আমি যদি লেয়ার প্যানেলে আসি, অর্থাৎ লেয়ারের উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করি এন্ড এদিক থেকে দেখেন কনভার্ট টু শেপ নামে একটা অপশন পাচ্ছি, কনভার্ট টু শেপে ক্লিক করলে এটা শেপ হয়ে যাচ্ছে দেখেন।
এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলে আসলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করতেছে। যেহেতু আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করতেছে, আপনি আপনার মন মতো করে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে এদিক থেকে সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি আপনার মন মতো করে স্টাইল করে ফেলেন। লাইক ধরেন আমি টেক্সটটাকে এমন স্টাইল করলাম। যেহেতু আমি কি করতে পারছি, এটাকে নিজের মন মতো করে মডিফাই করতে পারতেছি কিসের মাধ্যমে? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু এটা শেপ, আমি তো এটাকে চাইলে কাটাছেড়াও করতে পারবো না। আমরা শেপ কাটাকাটি জি দেখছিলাম আগের ক্লাসে, মনে আছে? দেখছিলাম শেপ কাটাকাটি। জি 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 ভাইয়া। একজনের মনে থাকে, একজনের মনে থাকে না। ভালো। ভাইয়া দেখছিলাম। দেখছিলাম, আমরা দেখছি তো শেপ কাটাকাটি হয়েছে। আচ্ছা শেপ কাটা দেখছিলাম। কোড দিয়ে শেপ কাটা। আচ্ছা, তো আমি যদি জাস্ট এই টেক্সটটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করলে কি হচ্ছে, সবগুলো লেটারের অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ লাইন শো করবে। এখন আমি যদি এদিক থেকে জাস্ট আমার রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এদিক থেকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা জাস্ট এই অপশনে আসবো, এদিক থেকে সাবস্ট্রাক্ট ফন্ট শেপটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসবো, এন্ড দেন নর্মালি যদি আমি এইখানে একটা শেপ টু মেক করি, তাহলে কি হবে, মাঝখান থেকে আমার লেখাটা কেটে যাবে। দেখেন, মাঝখান থেকে কিন্তু আমার লেখাটা এটা কেটে গেল। তো এইভাবে চাইলে আপনি আপনার টেক্সটটাকেও বিভিন্ন ভাবে সাজাতে পারেন। দেখেন আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি সাপোজ ধরেন যে আবার ডিরেক্ট সিলেকশন টুলে আসলেন, সবগুলো টেক্সট সিলেক্ট করলেন, এদিক থেকে আমি লাইক একটা লিফ সিলেক্ট করলাম, দেন এদিক থেকে আমি চলে আসলাম লাইক সাবস্ট্রাক্ট ফন্ট শেপে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। দেন আমি কি করব, জাস্ট এদিক থেকে এইভাবে একটা ইলিপস একটু মেক করলাম, তাহলে কি হবে, আমার অংশটা ঠিক এইভাবে কেটে যাবে রাউন্ড হয়ে। ঠিক আছে। এইভাবে হচ্ছে আমি চাইলে আমার টেক্সটকে বিভিন্ন স্টাইলে কাটাছেড়াও করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, নাকি বুঝেন নাই? জি, জি ভাইয়া বুঝতে বুঝেছি। পেরেছি। জি জি বুঝতে আরেকবার পেরেছি। দেখালে একটু ভালো হতো। বুঝতে পেরেছি, আরেকটু দেখালে ভালো হতো আরেকবার। আর দেখা লাগবে না, বারবার দেখান দেখা। আচ্ছা, এদিক থেকে আমরা সিম্পলি ভাবে কোনো একটা টেক্সট নিব, যে কোনো টেক্সট হতে পারে। সাপোজ ধরেন যে আমরা এদিক থেকে লিখলাম সম্রাট। এই টেক্সটটাকে আমরা একটু বড় করতেছি। ঠিক আছে। আপনারা সব সময় হচ্ছে ফন্ট সাইজের মাধ্যমে বড় ছোট করলাম। করার পরে আমরা কি করবো, মাউসের রাইট বাটন ক্লিক, এদিক থেকে এটাকে আমরা কনভার্ট টু শেপ করে ফেললাম, এটা শেপে কনভার্ট হয়ে গেল। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে আসলে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করতেছি। এবার যে কোনো আপনি আসেন বিভিন্ন, আমি যেমন একটা ইলিপস নিলাম, এই থেকে আমি সাবস্ট্রাক্ট ফন্ট শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। অর্থাৎ আগের ক্লাসে আমরা এই টুলস গুলো কিভাবে কাজ করে এটা কিন্তু দেখছি। তো আমি জাস্ট লাইক ধরেন যে এইভাবে মেক করলাম, এন্ড আমার শেপটা আমি যেভাবে কাটতে চেয়েছি এটা সেইভাবে কেটে গেল। এই হচ্ছে জাস্ট বিষয়। জি, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, আজকে আমরা টাইপ টুলের আরো অপশন বাকি আছে, এটা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে। আজকে এই পর্যন্ত কজ, যেহেতু এখানে অনেক অপশন আমরা দেখলাম, এগুলো একটু মনে করে করে জাস্ট প্র্যাকটিস করে নিই। এখান থেকে কোনো একটা অপশন যদি ভুলে যান, তাহলে কিন্তু টেক্সট টুল শেখার কোনো মাহাত্ম্য নেই। ভাইয়া কোনো হোমওয়ার্ক দিবেন নাকি? না, আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না। নেক্সট ক্লাসে যখন আমরা টাইপ টুল ফুল শেষ করবো, তখন হোমওয়ার্ক ভাইয়া